আজকের ক্লাসে আমি স্কুল সার্ভিস কমিশন পরীক্ষার ভূগোল সিলেবাসের প্র্যাকটিক্যাল পার্ট বা প্র্যাকটিক্যাল জিওগ্রাফি থেকে কিছু এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে ডিসকাস করছি। ওকে, দেখো, আমরা সকলেই এইচএসে মানে উচ্চ মাধ্যমিকে, কলেজে এবং ইউনিভার্সিটিতে কি জিওগ্রাফি প্র্যাকটিক্যাল করেছি, তাই কি না? আমরা কোনো ম্যাপ প্রজেকশনের কোনো ডেটা দিলে আমরা সেই ডেটা থেকে ম্যাপ প্রজেকশন এঁকে দিতে পারি, তাই তো? পাই ডায়াগ্রামের কোনো ডেটা দিলে আমরা সেই ডেটা থেকে পাই ডায়াগ্রাম এঁকে দিতে পারি, তাই তো? কিন্তু তোমাদের পরীক্ষাতে যেহেতু এমসিকিউ টাইপের প্রশ্ন হবে, তো এই এমসিকিউ টাইপের প্রশ্ন হওয়ার জন্য পরীক্ষাতে কিন্তু কোনো অঙ্কন আসবে না, কিছু আঁকতে হবে না, এই তো? তাহলে পরীক্ষাতে কি টাইপের প্রশ্ন হবে? পরীক্ষাতে প্র্যাকটিক্যাল জিওগ্রাফির থিওরিটিক্যাল প্রশ্ন হবে, এই তো? প্র্যাকটিক্যাল জিওগ্রাফির থিওরিটিক্যাল প্রশ্ন এমসিকিউ পরীক্ষাতে আসবে। আর আমাদের বেশিরভাগ, আমরা প্রায় প্রত্যেকে, প্রায় সবাই, বেশিরভাগই কি করেছি, আমরা কলেজ ইউনিভার্সিটিতে কি করতাম, আঁকার উপরে বেশি জোর দিতাম, তাই তো? থিওরিটিক্যাল মানে প্র্যাকটিক্যালের যে থিওরিটিক্যাল পার্ট আসে সেটাতে আমরা সেভাবে জোর দিতাম না। আর যার জন্যই এই এমসিকিউ, এই প্র্যাকটিক্যাল জিওগ্রাফির যে এমসিকিউ, সেগুলো সলভ করতে আমাদের খুবই সমস্যা হয়। তো এই যার এই প্র্যাকটিক্যাল জিওগ্রাফির থিওরিটিক্যাল পার্ট ভালো করে পড়া আছে বা ভালো করে জানা আছে, তার কাছে কিন্তু এই প্র্যাকটিক্যালের এমসিকিউগুলো খুব সহজ মনে হবে। ওকে, তো চলো আর দেরি না করে আজকের ক্লাস শুরু করি। দেখো, আজকের ক্লাসের প্রথম প্রশ্ন, দেখো, এই কোনো মানচিত্রকে জেরক্স বা ফটোকপি করে ছোট বা বড় করলে নিচের কোন স্কেলটিকে পরিবর্তন করতে হবে না? অপশন এ আরএফ স্কেল, অপশন বি রৈখিক স্কেল, অপশন সি বিবৃতিমূলক স্কেল, অপশন ডি ভার্নিয়ার স্কেল। তাহলে এর উত্তর করতে পারার জন্য কি আমার এই চারটা স্কেল সম্পর্কেই ধারণা থাকতে হবে, তাই কি না? দেখো, প্রথমেই বলি, এই ভার্নিয়ার স্কেল হবে না। কেন হবে না তোমরা জানো, তাই কি না? কারণ মানচিত্রে ভার্নিয়ার স্কেল থাকে না, তাই তো? ভার্নিয়ার স্কেল কোথায় থাকে? ভার্নিয়ার স্কেল থাকে বিভিন্ন যন্ত্রে, তাই তো? তাহলে ভার্নিয়ার স্কেলটা হচ্ছে না। তাহলে এই বাকি যে তিনটা স্কেল আছে, এই তিনটা স্কেলের মধ্যে একটা উত্তর হবে, তাই তো? যারা উত্তরটা বুঝতে পেরেছো তারা আমি সলভ করার আগেই তোমরা কমেন্ট করে কমেন্ট বক্সে বলতে পারো, জানাতে পারো। ওকে, দেখো, তো এর উত্তরটা কি করে বের করবে, কিরকম? দেখো, আমি খুব সহজ করে বলছি। মনে করো এই কোনো একটা মানচিত্র আছে, একটা বড় মানচিত্র তোমার কাছে আছে, ঠিক আছে? তো এই মানচিত্রের নিচে স্কেলগুলো লেখা থাকে। মনে করো এই মানচিত্রের নিচে স্কেল লেখা আছে RF 1:2 লক্ষ, এর এই বিবৃতিমূলক স্কেল আছে 1 সেন্টিমিটার টু 2 কিলোমিটার, এর এই রৈখিক স্কেল করা আছে। এবার তুমি এই মানচিত্রটাকে, গোটা মানচিত্রটাকে একবারে জেরক্স করলে, জেরক্স করে আমরা করি না, ছোট করি না, মাইক্রো জেরক্স করি, তো তাই তো? এটাকে ছোট করলে, হাফ করলে, তাহলে এবার হাফ করলে এর আয়তন কি, এই মানচিত্রের যে আয়তন এই হয়ে যাবে, তাই তো? তো এবার দেখো, তুমি জেরক্স করলে, তাহলে জেরক্সের সঙ্গে কি, তাহলে এই মানচিত্রের আয়তনটা উঠবে, ছবি আকারে উঠবে, স্কেলগুলো উঠবে, তাই তো? তো স্কেলগুলো এখানে কি আছে, RF 1:2 লক্ষ, এখানেও কি হবে, RF 1:2 লক্ষই হবে, কোনো পরিবর্তন হচ্ছে না, কি তাই কিনা? যেহেতু আমি জেরক্স করেছি, কি হবে, শুধু এই 2 লক্ষ লেখার যে আকৃতি এখানে কি ছোট হয়ে যাবে। ঠিক একই রকম 1 সেন্টিমিটার টু 2 কিলোমিটার, এই লেখাটার যে আকৃতি জেরক্স করার পরে, মানে জেরক্স করে হাফ করলে এই লেখাটার আকৃতিও পরিবর্তন হয়ে যাবে, তাই তো? আকারে শুধু ছোট হয়ে যাবে, আর মানের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, তাই কি না? তাহলে বুঝতেই পারছো উত্তরটা কি হবে। এবার দেখো, মনে করো এই যে অ্যাকচুয়াল ম্যাপ আছে জেরক্স করার আগে, মনে করো ওই অ্যাকচুয়াল ম্যাপের এ এবং বি ম্যাপের দুটা স্থান, এবং এই দুটা স্থানের মাঝের দূরত্ব মনে করো 4 সেন্টিমিটার। ওকে, তো এ এবং বি এই দুটার মাঝের দূরত্ব মানচিত্রে 4 সেন্টিমিটার, তাহলে আসলে কত, অ্যাকচুয়াল ডিস্টেন্স কত হবে, আসলে মানে প্রকৃত ভূমিভাগে এ আর বি এর দূরত্ব কত হবে, আমরা স্কেল দিয়ে বের করতে পারবো, তাই কি না? যে আমরা জানি এখানে স্কেল কি আছে, 1 সেন্টিমিটার টু 2 কিলোমিটার, মানে মানচিত্রে 1 সেমি হলে আসলে সেটা 2 কিলোমিটার, আসল জায়গার দূরত্ব 2 কিলোমিটার। তাহলে এ আর বি মানচিত্রের দূরত্ব 4 সেন্টিমিটার, তাহলে আসলে বাস্তবে এ আর বি এর দূরত্ব কত, তাহলে 4 সেন্টিমিটার, মানচিত্রে 4 সেন্টিমিটার, তাহলে আসলে কত, 8 কিলোমিটার, কারণ স্কেল কি আছে 1 সেমিতে 2 কিলোমিটার, মানে মানচিত্রে যদি 1 সেমি হয় আসলে সেটা 2 কিমি, তার মানে মানচিত্রে যদি 4 সেমি হয় আসলে সেটা কত, 8 কিলোমিটার। তাহলে এ আর বি এর বাস্তব দূরত্ব কত, 8 কিলোমিটার, তাই তো? এটা অ্যাকচুয়াল মানচিত্র,
তাই তো? জেরক্স করার আগে তুমি মাপ বের করেছো, পরিমাপ বের করেছো এ আর বি এর, এবার তুমি জেরক্স করলে, জেরক্স করে হাফ করলে। এবার হাফ যখন করলে দেখো, তাহলে এখানে যখন অ্যাকচুয়াল ম্যাপে ছিল কত, এই এ আর বি এর দূরত্ব কত ছিল 4 সেন্টিমিটার, তাহলে এখানে সেটা কমে কত হয়ে যাবে, তুমি তো হাফ করেছো, কত হবে 2 সেন্টিমিটার হবে। এ আর বি এর দূরত্ব 2 সেন্টিমিটার, কিন্তু স্কেলটা তো তাই আছে কি, তাই কি না, 1 সেমিতে 2 কিলোমিটার, তাই তো? স্কেলটা তো তাই আছে, এখানেও স্কেল যা ছিল 1 সেমিতে 2 কিলোমিটার, এখানেও 1 সেমিতে 2 কিলোমিটারই আছে, শুধু লেখার আকৃতিটা ছোট হলো, তাই তো? তো এবার যদি আমি তোমার কাছে মনে করো, এবার অ্যাকচুয়াল মানচিত্র তোমার কাছে নেই, তুমি যে কোনো জেরক্স করা মানচিত্র তুমি পেয়েছো, এইবার যদি তুমি এ আর বি এর দূরত্ব বের করো এই স্কেলটা দেখে, বা এই মনে করো আরএফ স্কেলটা দেখে যদি বের করো, তাহলে কত বেরোবে, কত, তাহলে 1 সেন্টিমিটার টু 2 কিলোমিটার, তাহলে এ আর বি এর দূরত্ব কত, কত বেরোবে, তাহলে যেহেতু এ আর বি এখানে 2 সেন্টিমিটার হবে, ফলে কত বেরোবে, 4 কিলোমিটার বেরোবে, তাই তো? তাহলে অ্যাকচুয়াল ম্যাপের সঙ্গে এই ডিস্টেন্সটা মিলবে, মিলবে না তো, কারণ অ্যাকচুয়াল ম্যাপে কি এ আর বি এর দূরত্ব, অ্যাকচুয়াল দূরত্ব কত বেরোছে 8 কিলোমিটার, কিন্তু জেরক্স করার পরে কত বেরোলো 4 কিলোমিটার। তার মানে তুমি যদি এটা বের করো, এটা তোমার ভুল হবে। সেক্ষেত্রে আমাদের কি করতে হয়, স্কেল পরিবর্তন করতে হয়। তার মানে কি এই স্কেলটাকে পরিবর্তন না করলে হবে না, তাই কি না? ঠিক একই রকম আরএফ স্কেলটাকে যদি পরিবর্তন না করি, তাহলে কিন্তু মানচিত্রের সঠিক দূরত্ব নির্ণয় করতে পারবে না, তাই তো? তার মানে কি দেখো, এই আরএফ স্কেলটাকেও পরিবর্তন করতে হবে, এই তো, আর এই যে বিবৃতিমূলক স্কেল আছে, বিবৃতিমূলক স্কেলটাকেও পরিবর্তন করতে হবে, কিন্তু কি রৈখিক স্কেলটার কোনো পরিবর্তন করতে হবে না। কেন হবে না দেখো, দেখো তাহলে এই হচ্ছে কি মানচিত্রের রৈখিক স্কেল, তাই তো? তাহলে রৈখিক স্কেল এর মানে কি, যে এখান থেকে এইটুকুর যা দূরত্ব, এখান থেকে এইটুকুর দূরত্ব যদি মানচিত্রে এইটুকু দূরত্ব হয়, তাহলে প্রকৃত ভূমিভাগের দূরত্ব কত, 2 কিলোমিটার, মানে মানচিত্রে যদি এইটুকু দূরত্ব হয়, তাহলে আসল জায়গায় কত দূরত্ব, কত 2 কিলোমিটার। আর এই স্কেলগুলো দেখে আমরা কি বলতে পারি, এখান থেকে এইটুকু দূরত্ব মানে কত, 1 সেন্টিমিটার, কারণ আছেই তো 1 সেন্টিমিটার টু 2 কিলোমিটার, এই তো? তাহলে এখান থেকে এইটুকু দূরত্ব কত, 1 সেন্টিমিটার। এবার জেরক্স করা হলো, জেরক্স করার পরে তাহলে দেখো যে এই দুটা স্কেলের দেখো মানের পরিবর্তন তো হয় নাই, শুধু কি লেখাগুলোর আকৃতি ছোট হয়েছে, কিন্তু এটা কি হবে, এরও তো আকৃতি ছোট হবে, তাই কি না? তাহলে এর যা দৈর্ঘ্য আছে এটাও তো কি হাফ হয়ে যাবে, তাই তো? তাহলে এই অ্যাকচুয়াল মানচিত্রে এখান থেকে এইটুকু দূরত্ব যদি কত হয়, কত 1 সেন্টিমিটার, তাহলে এখান থেকে এইটুকু দূরত্ব কত, হাফ সেন্টিমিটার হবে, তাই তো? তাহলে জেরক্স করার পরে এই যে স্কেলটা তৈরি হলো, এই স্কেলে কি যে হাফ সেন্টিমিটারের জন্য মানচিত্রে যদি হাফ সেন্টিমিটার দূরত্ব হয়, তাহলে আসলে কত, এই যে 2 লেখা আছে কত, আসলে সেটা 2 কিলোমিটার, তাহলে মানচিত্রে হাফ সেন্টিমিটার হলে আসল জায়গায় 2 কিলোমিটার। তাহলে এ আর বি এর দূরত্ব যদি বের করো, এবার যে মানচিত্রে এ আর বি এর দূরত্ব কত, মানচিত্রে এ আর বি এর দূরত্ব হচ্ছে 2 সেন্টিমিটার, তাই তো? তাহলে আসল জায়গার দূরত্ব কত, কত 8 কিলোমিটার হবে, তাই কি না? কারণ হাফ সেন্টিমিটারে হয় কত, 2 কিলোমিটার, তাহলে 2 সেন্টিমিটারে কত হবে, 8 কিলোমিটার হবে, তাই কি না? অঙ্কের হিসাব, তাই তো? তার মানে একমাত্র এই রৈখিক স্কেল দিয়ে যদি আমি এই এ আর বি এর দূরত্ব বের করি জেরক্স করার পরেও, তাহলে কি সঠিক হিসাব বেরোবে। ক্লাসের মাঝে তোমাদের একটা তথ্য জানিয়ে রাখি, তোমরা এখনো অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপ করে যাচ্ছ, এখনো ফোন করে যাচ্ছ অনেকেই, যে আমার অনলাইন কোচিং ব্যাচে জয়েন করার জন্য, যে ব্যাচগুলোতে আমি বলেছিলাম যে পরীক্ষার আগে সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করে দেয়া হবে, কিন্তু আমি দুঃখিত, আই এম রিয়েলি সরি, আমি আর ভর্তি নিতে পারছি না, ওই ব্যাচগুলোতে এডমিশন বন্ধ আছে, এডমিশন ক্লোজড, কারণ এই মুহূর্তে ভর্তি নিলে পরীক্ষার আগে সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করে দেওয়া সম্ভব হবে না। তবে তোমাদের সুবিধার্থে, তোমাদের অনেকের রিকোয়েস্টে বা জুলাই মাসের 12 তারিখ, মানে আগামী 12ই জুলাই একটি নতুন ব্যাচ শুরু হচ্ছে, শুধুমাত্র প্র্যাকটিক্যাল জিওগ্রাফি এবং জিওগ্রাফিক্যাল থটস, এই দুটো চ্যাপ্টারের জন্য। তো ওই ব্যাচে 9-10-এ যারা পরীক্ষা দেবে 9-10 প্র্যাকটিক্যালের জন্য জয়েন করতে পারো, 11-12 প্র্যাকটিক্যাল মানে 9-10-11-12 প্র্যাকটিক্যালের জন্য জয়েন করতে পারো, আবার 9-10-11-12 প্র্যাকটিক্যাল প্লাস জিওগ্রাফিক্যাল থটস, এই তিনটার জন্য জয়েন করতে পারো। যদি কেউ জয়েন করতে চাও তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। এবার পরের প্রশ্ন দেখো, নিচের মানচিত্রগুলির মধ্যে কোনটি ক্ষুদ্র থেকে বৃহৎ স্কেল অনুযায়ী
সঠিকভাবে সজ্জিত? অপশন এ গ্লোব, টপোশিট, মৌজা মানচিত্র, দেওয়াল মানচিত্র। বি মৌজা মানচিত্র, টপোশিট, দেওয়াল মানচিত্র, গ্লোব। অপশন সি গ্লোব, দেওয়াল মানচিত্র, টপোশিট, মৌজা মানচিত্র। অপশন ডি মৌজা মানচিত্র, দেওয়াল মানচিত্র, টপোশিট, গ্লোব। ওকে, তো এবার এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য তোমাকে এই ম্যাপগুলো সম্পর্কে একটা ধারণা থাকতে হবে, আর কোনটা ক্ষুদ্র স্কেল কোনটা বৃহৎ স্কেল সেই সম্পর্কেও ধারণা থাকতে হবে। এই প্রশ্নটা কিন্তু 2023 সালে মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষাতে ছিল। তো এর উত্তর তোমরা কি করে বের করবে? দেখো দেখো আমি এই যে দুটো দেখো স্কেল লিখেছি, আগে কোনটা ক্ষুদ্র স্কেল কোনটা বৃহৎ স্কেল এটা ভালো করে বুঝলেই হয়ে যাবে। দেখো তোমরা জানো, এটা যারা জানো না তারা ভালো করে দেখে নাও। দেখো যে মৌজা মানচিত্রের স্কেল মানে ক্যাডাস্ট্রাল ম্যাপের স্কেল হচ্ছে 1:3960, এটা হয় মানে 16 ইঞ্চিতে 1 মাইল। আবার এই যে গ্লোবটা আছে, এই যে গ্লোব, ঠিক আছে, এই যে গ্লোব দেখো এই গ্লোবটা স্কেল হচ্ছে 1:6,30,00,000, অর্থাৎ 1 সেমিতে 630 কিলোমিটার। এবার এই দুটার মধ্যে বলো তো কোনটা ক্ষুদ্র স্কেল কোনটা বৃহৎ স্কেল? দেখো এটা হচ্ছে বৃহৎ স্কেল আর এটা হচ্ছে ক্ষুদ্র স্কেল। তো এখানে তো মান অনেক বেশি, তাও এটা ক্ষুদ্র স্কেল, আর এটাতে মান কম, কত 1:3960, এটা কিন্তু ক্ষুদ্র স্কেল। ক্লিয়ার? আর এটা বৃহৎ স্কেল। কেন? তার কারণ হচ্ছে দেখো যে 1:6,30,00,000 মানে 1 সেমিতে কত 630 কিলোমিটার জায়গা দেখাতে হচ্ছে, মানে মানচিত্রে এই 100 মিটার দূরত্ব আসলে কত অনেক বড় জায়গা, কত 630 কিলোমিটার। 630 কিলোমিটার এলাকা দেখাতে হচ্ছে কতটুকুতে? মাত্র 1 সেন্টিমিটারের মধ্যে। বুঝা গেল? তার মানে কি অনেক বড় জায়গাকে ছোট করে দেখাতে হচ্ছে, এই জন্য এটা কি ক্ষুদ্র স্কেল। ওকে, আর এটা কি মৌজা মানচিত্র, এটা বৃহৎ স্কেল। কেন? দেখো যে 16 ইঞ্চ টু 1 মাইল মানে 16 ইঞ্চি জায়গাতে, 16 ইঞ্চি জায়গায় কত 1 মাইল দেখানো যাচ্ছে। ক্লিয়ার? তার মানে কি এখানে ছোট জায়গাকেও বড় করে দেখানো যাচ্ছে, তাই তো? তাহলে এটা কি? এটা হচ্ছে বৃহৎ স্কেল আর এটা হচ্ছে ক্ষুদ্র স্কেল। আরও মনে রাখার সহজ উপায়, যত এটার মান বেশি হবে স্কেলটা তত ক্ষুদ্র হবে, আর যত এটার মান কম হবে তত কি হবে? স্কেল তত বৃহৎ হবে। ক্লিয়ার? তাহলে এর মান বেশি মানে কি? এটা কি ক্ষুদ্র স্কেল, আর এটার মান কি অনেক কম, এটা কি বৃহৎ স্কেল। এরপর দেখো এই যে দেওয়াল মানচিত্র বা ওয়াল ম্যাপ মানে কি বলতো? যে পৃথিবীর ম্যাপ হতে পারে, কোনো মহাদেশের ম্যাপ হতে পারে, তোমরা জানো এগুলো, কোনো দেশের ম্যাপ হতে পারে, তাই তো? পৃথিবীর ম্যাপ যদি হয় তাহলে তার আইডিয়াল আকৃতি আর আদর্শ আকৃতি মোটামুটি এরকম হয়। দেওয়াল মানচিত্র মানে পৃথিবীর ম্যাপে স্কেল হয় 1:3,20,00,000। এটাকে বিবৃতিমূলক স্কেলে বললে হয় কত? যে 1 সেমিতে 320 কিলোমিটার। ওকে, আবার আমরা টপোগ্রাফিক্যাল ম্যাপ জানি, তাই তো? স্কেলগুলো সম্পর্কে ধারণা আছে, তাই তো? টপোগ্রাফিক্যাল ম্যাপে স্কেল কি 1:50,000 আছে, 1:25,000 আছে, 1:1,00,000 আছে, 1:2,50,000 আছে, আর কি 1:10,00,000 আছে, তাই তো? তাহলে 1:10,00,000 মানে কি 1 সেমিতে কত 10 কিলোমিটার। ওকে, এইবার যদি আমরা সাজাই যে ছোট থেকে বড়, দেখো তো ছোট সবচেয়ে ছোট কোনটা কি বলেছি? তাহলে সহজ উপায় কি? এই মান যত বেশি তত ছোট। তাহলে এখানে এই চারটার মধ্যে মান কার বেশি? এটা গ্লোব, তাহলে গ্লোবের স্কেলটা কি সবচেয়ে ছোট, তাই তো? তাহলে গ্লোব কোথায় আছে? এ আছে, এটা আছে, তাই তো? সরি, এ আর সি, তার মানে বি আর ডি এই দুটো হচ্ছে না, এ আর সি, তাই তো? এবার দেখো তাহলে গ্লোব হলো, এর পরে কোনটা আছে? দেখো এর পরে কোনটা হবে? তাহলে 1:6,30,000 পরে, সরি 6,30,00,000 পরেই কোনটা আছে? দেওয়াল মানচিত্র আছে কত? 1:3,20,00,000, তাই তো? তাহলে গ্লোবের পরে কি আছে? তাহলে প্রথমে হচ্ছে গ্লোব, তারপরে কি দেওয়াল মানচিত্র। কোনটায় আছে? দেখো গ্লোবের উপরে দেওয়াল মানচিত্র, তাহলে গ্লোব টপোশিট হচ্ছে না, এটা কি গ্লোব দেওয়াল মানচিত্র, মিলে গেল, তাই তো? তাহলে এই দেয়াল মানচিত্রের পরে কোনটা হবে? এই দুটা থাকলো, এবার বুঝতেই পারছো এই কোনটা, এবার টপোশিট, তাই তো? এর কত মাত্র 1:3960, আর এটা কত 1:10,00,000। তার মানে এবার দেয়াল মানচিত্রের পরেই কি টপোশিটের পরে মৌজা মানচিত্র। তাহলে সঠিক উত্তর কি? এই সি হচ্ছে সঠিক উত্তর। এবার পরের প্রশ্ন দেখো কেমন, দেখো যে সঠিক উত্তর নির্বাচন করো।
চারটা স্টেটমেন্ট বা চারটা বিবৃতি আছে, কিরকম দেখো। নাম্বার 1, আরএফ স্কেলে লব সবসময় এক হবে। নাম্বার 2, আরএফ স্কেলে লব ও হরকে সর্বদা একই এককে প্রকাশ করা হয়। নাম্বার 3, আরএফ স্কেলটি মানচিত্রে অঙ্কনের সঠিক পদ্ধতি নয়। নাম্বার 4, বিবৃতিমূলক স্কেলে মানচিত্র অঙ্কনের উপযুক্ত স্কেল হলো 1 সেমিতে 1 কিলোমিটার। ওকে, এবার উত্তর কি করতে হবে দেখো। বলছে অপশন এ 1, 2 এবং 3 সঠিক, বি 2, 3 এবং 4 সঠিক, সি 1, 2 এবং 4 সঠিক, ডি 1, 3 এবং 4 সঠিক। তোমরা যারা যারা বুঝতে পেরেছো, যারা যারা জানো মানে করতে পেরেছো উত্তরটা, তোমরা কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও আমি সলভ করার আগেই। দেখো এই প্রশ্নটা কিন্তু খুব একটা জটিল প্রশ্ন নয়, এটা কিন্তু ইউজিসি নেট পরীক্ষায় প্রশ্নটা ছিল। তো সহজে উত্তর পাওয়ার জন্য যদি তোমার এই স্কেলগুলো, বিবৃতিমূলক স্কেল আর আরএফ স্কেল সম্পর্কে ধারণা থাকে, তাহলে সহজেই উত্তর করে ফেলতে পারবে। ওকে, দেখো তো এখানে এই যে চারটা বিবৃতি আছে, এর মধ্যে কোনটা সঠিক কোনটা ভুল দেখে নিই চলো। তাহলে প্রথম 1 নম্বরটা কি দেখাও, যে আরএফ স্কেলে লব সবসময় 1 হবে। ওকে, দেখো আমরা আরএফ স্কেল কি করে লিখি, যে আরএফ 1:50,000, এটাকে কি করতে পারি 1/50,000। তাহলে 1টা কি হলো লব, 50টা কি হলো হর, তাহলে লব 1 হলো। কখনোই আরএফ স্কেল দেখবে না যে 2:50,000 আছে বা 4:50,000 আছে বা 5:5 লক্ষ আছে, এরকম পাবে না, তাই কি না? তার মানে আরএফ স্কেলে কি সব সময় লব কি সবসময় 1ই হবে, তাই তো? এটা 1ই হবে, তার মানে এটা কি সঠিক, এই বিবৃতিটা সঠিক, তাই তো? এরপরে 2 নম্বর, আরএফ স্কেলে লব ও হরকে সর্বদা একই এককে প্রকাশ করা হয়। আমরা জানি দেখো যে এই আরএফ 1:50,000, তাহলে 1টা কার দূরত্ব, মানচিত্রের দূরত্ব, আর 50,000 কার দূরত্ব, কি ভূমিভাগের দূরত্ব। আরএফ স্কেলের সুবিধাই তো তাই যে লবকে যে এককে ধরা হবে হরটাও সেই একক হবে। মানে এই 1 যদি আমরা সেন্টিমিটার ধরি, তাহলে হরটাও কি হবে সেন্টিমিটারই হবে। তাহলে মানচিত্রে যদি 1 সেন্টিমিটার হয়, তাহলে আসলে প্রকৃত জায়গা সেটা কত 50,000 সেন্টিমিটার। তাহলে সঠিক, তাই তো? তাহলে লব আর হর সবসময় কি একই এককে হবে। তাহলে এটাকে সেন্টিমিটার ধরে এটাও সেন্টিমিটার হবে, এটাকে যদি ইঞ্চি ধরি এটাও ইঞ্চি হবে। মানে ধরো আমি 1 ইঞ্চি ধরলাম, তাহলে মানচিত্রে যদি 1 ইঞ্চি হয়, তাহলে প্রকৃত ভূমিতে সেটা কত 50,000 ইঞ্চি, তাই তো? তার মানে 2 নম্বর স্টেটমেন্টটাও ঠিক, তাই কি না? যে আরএফ স্কেলে লব ও হরকে সর্বদা একই এককে প্রকাশ করা হয়, এটাও সঠিক। 3 নম্বর, আরএফ স্কেলটি মানচিত্রে অঙ্কনের সঠিক পদ্ধতি নয়। দেখো আমরা যে ম্যাপ আছে, ওয়াল ম্যাপ আছে বা অন্য কোনো ম্যাপের মধ্যে আমরা একমাত্র কোন স্কেলটা আঁকি, একমাত্র আমরা রৈখিক স্কেলটা আঁকি, তাই তো? ম্যাপের মধ্যে একমাত্র রৈখিক স্কেল আঁকা থাকে, অন্য কোনো স্কেল কিন্তু আঁকা থাকে না, কি সংখ্যায় লেখা থাকে, তাই কি না? তাহলে মানচিত্রে আরএফ স্কেলটি মানচিত্রে অঙ্কনের সঠিক পদ্ধতি নয়, তাহলে এটাও ঠিক, তাই তো? আরএফ স্কেল মানচিত্রে অঙ্কন করা হয় না। ক্লিয়ার? তাহলে 3 নম্বর ঠিক। 4 নম্বর, বিবৃতিমূলক স্কেলে মানচিত্র অঙ্কনের উপযুক্ত স্কেল হলো 1 সেমিতে 1 কিলোমিটার। এটা কি তাই যে আমরা যে ম্যাপ দেখি, সব ম্যাপে কি, বেশিরভাগ ম্যাপে কি তাই আছে যে স্কেল 1 সেমিতে 1 কিলোমিটার তাই থাকে? তা তো নয়, কি থাকে 2 সেমিতে 1 কিলোমিটার হতে পারে, 1 সেমিতে 5 কিলোমিটার হতে পারে, কি তাই কিনা? এরকম হতে পারে। তার মানে এই যে 4 নম্বর বিবৃতি আছে, এই 4 নম্বর বিবৃতিটা কিন্তু সর্বতোভাবে ঠিক নয়। ওকে, তাহলে কি হলো, কয়টা ঠিক? 1, 2, 3, এই 3টা বিবৃতি ঠিক। তাহলে এখানে রাইট অ্যান্সার বুঝতেই পারছো এবার। তাহলে রাইট অ্যান্সার কোনটা? এ 1, 2 এবং 3 সঠিক। এবার স্ট্যাটিস্টিক্স বা রাশিবিজ্ঞান থেকে 2-একটা প্রশ্ন সলভ করি। কিরকম দেখো, একটা প্রশ্ন কিরকম দেখো, যে নিচের পরিসংখ্যান থেকে মিন নির্ণয় করো। কি কি আছে সংখ্যা? 10, 6, 8, 4, 9, 5। এই সংখ্যাগুলির মধ্যে মিন কত হবে? মিন কোনটা হবে? অপশন এ 6, অপশন বি 7, অপশন সি 8, অপশন ডি 9। তোমরা অনেকেই বুঝে ফেলছো যে এর উত্তর কি হবে, কি তাই কিনা? আমরা স্ট্যাটিস্টিক্সে জটিল জটিল সূত্র দিয়ে করি, জটিল সূত্র প্রয়োগ করি কি মিন সমান সমান সামেশন অফ এক্স বাই এন, তাই তো? এখানে জটিল সূত্র প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই। এরকম সিম্পল আসলে কোনো জটিল সূত্র প্রয়োগ করতে হবে না। এই সব কয়টাকে যোগ করো, 10, 6, 8, 4, 9, 5 সব কয়টাকে যোগ করো, যোগ করলে দেখবে যোগ হবে 42।
যোগ করলে হবে 42। এবার কয়টা সংখ্যা আছে? 1 2 3 4 5 6, 6টা সংখ্যা আছে। এবার এটাকে 6 দিয়ে ভাগ করো, তাহলে আগে সব কটাকে টোটাল করো, 6 দিয়ে ভাগ করো। ওকে, কত হবে? 7। 6 7 42। এই 7টাই হচ্ছে এই পরিসংখ্যানের মিন। তার মানে অপশন বি হচ্ছে কি এই পরিসংখ্যানের মিন। ওকে, দেখো তাহলে মিন অ্যাকচুয়ালি কি? গড়। আমরা অঙ্কের ক্ষেত্রে গড় যেভাবে নির্ণয় করি, মিনের ক্ষেত্রে মিনও ঠিক সেইভাবেই নির্ণয় করা হয়। এই জন্য মিনকে অ্যারিথমেটিক এভারেজ, ম্যাথমেটিক্যাল এভারেজ, মিনকে ম্যাথমেটিক্যাল এভারেজও বলা হয়। প্রশ্ন হতে পারে কিন্তু যে ম্যাথমেটিক্যাল এভারেজ কোনটি, তার উত্তর কি হবে? মিন। এবার পরের প্রশ্ন দেখো, যে নিচের পরিসংখ্যান থেকে মিডিয়ান নির্ণয় করো। দেখো যে 15 37 20 12 25 16 32, তো এগুলোর মধ্যে মিডিয়ান কত হবে? মানে এই পরিসংখ্যানের মধ্যে মিডিয়ান কত হবে? অপশন এ 15, অপশন বি 20, অপশন সি 22.42, অপশন ডি 25। কোনটা মিডিয়ান হবে? তোমরা জানো মিডিয়ান নির্ণয় করার নিয়ম কি, তাই কি না? কোনো জটিলে যেতে হবে না। এরকম সিম্পল মিডিয়ান থাকলে প্রথমে কি করবে? দেখো প্রথমে এই সংখ্যাগুলো যে আছে, এই সংখ্যাগুলোকে আগে ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট সিরিয়ালি সাজাতে হবে। ওকে, দেখো যদি এর মিন বের করতে বলতাম তাহলে কি করতে হতো? তাহলে এই সব কয়টা যোগ করে, কয়টা সংখ্যা আছে? 1 2 3 4 5 6 7, তাহলে সব কয়টা যোগ করার পর 7 দিয়ে ভাগ করলে যেটা বেরোতো সেটাই হতো মিন, তাই তো? আর মিডিয়ান নির্ণয় করার সময় কি বলছি? প্রথমে এই সংখ্যাগুলোকে ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট আগে সিরিয়ালি সাজাও। দেখো যদি আমি ছোট থেকে বড় সিরিয়ালি সাজাই তাহলে কি হবে? দেখো যে প্রথমে দেখো ছোট কত? 12, প্রথমে 12, তারপরে 15, তারপরে দেখো এই 16, তারপরে এই 20, তারপরে দেখো এই হচ্ছে কত 25, তারপরে এই হচ্ছে দেখো এই 32, তারপরে এই 37। আমি ছোট থেকে বড় সিরিয়ালি সাজালাম। এবার সাজানোর পরে আর কিচ্ছু করার দরকার নেই। সাজানোর পরে একদম মাঝখানের মান কোনটা দেখবে আছে। দেখো এই যে 20 হচ্ছে মাঝখানে আছে, এদিকেও 3টা আছে, এদিকেও 3টা আছে, তাই তো? তাহলে এই সাজানোর পর একদম মিডিল পজিশনে যেটা, সেটাই হচ্ছে এই পরিসংখ্যানের মিডিয়ান। তাহলে মিডিল পজিশনে কত আছে? 20, তাহলে 20 হচ্ছে এই বি হচ্ছে রাইট অ্যান্সার, তাই তো? তাহলে মিডিয়ান কি? একদম মিডিল পজিশন দেখে আমরা বের করব। এই জন্য মিডিয়ানকে পজিশনাল এভারেজ বলা হয়, মনে রাখবে। তাহলে মিনকে কি? ম্যাথমেটিক্যাল এভারেজ, আর মিডিয়ানকে পজিশনাল এভারেজ বলা হয়। ওকে, এখানে প্রসঙ্গক্রমে আরেকটা বলে রাখি, দেখো যে দেখো মিনের ক্ষেত্রে এবার দেখো যদি এই শেষের সংখ্যাটা মনে করো হলো 5000 বা 5342, এবার এটা হলো মনে করো 1, তাই তো? তাহলে দেখো এই শেষের সংখ্যাটা কত বেশি এবং শুরুর সংখ্যাটা কত কম, তা সত্ত্বেও কিন্তু দেখো মিডিয়ান কিন্তু একই থাকবে, কি তাই কিনা? মিডিয়ান কারণ কি? মিডিল পজিশন দেখে করছে, কিন্তু এটাই যদি আমরা মিন বের করি তাহলে কি সব কয়টাকে যোগ করে 7 দিয়ে ভাগ করব, মানে যে কটা সংখ্যা আছে সেই সংখ্যা দিয়ে ভাগ করব, তাই তো? তাহলে কি মানটা কি অনেক চেঞ্জ হয়ে যাবে, তাই কি না? ফলে মিডিয়ানের ক্ষেত্রে কিন্তু যে হাইয়েস্ট ভ্যালু বা লোয়েস্ট ভ্যালু, সর্বোচ্চ মান সর্বনিম্ন মান কিন্তু মিডিয়ানের ক্ষেত্রে কোনো রকম প্রভাব বিস্তার করে না। এটা খুব ভালো করে মনে রাখবে। এবার দেখো প্রশ্ন যদি এরকম হয় যে নিচের পরিসংখ্যান থেকে মিডিয়ান নির্ণয় করো, পরিসংখ্যানে আছে মনে করো 30 10 20 40, অপশন আছে এ 25, বি 50, সি 30, ডি 10, কোনটা মিডিয়ান হবে? দেখো তুমি তোমার নিয়মে আগে করো। আগে কি করতে হবে? মিডিয়ান বের করার জন্য কি করতে হবে? সংখ্যাগুলোকে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট সাজাতে হবে। আমি ছোট থেকে বড় সাজাচ্ছি। প্রথমে কত? ছোট 10, তারপরটা কত? 20, তারপরটা কত? 30, তারপরটা কত? 40, তাই তো? আমি সিরিয়ালি সাজালাম। এবার কয়টা সংখ্যা? 4টা তো, তাহলে মাঝখানে কোথায় আছে? মাঝখানের সংখ্যা কোনটা? তোমরা দেখো মাঝখানে কোথায়? এখানে আছে মাঝখানটা, তাই তো? তাহলে 20 আর 30-এর মাঝখানে আছে মিডিয়ান, কি দেখি না? তাহলে 20 আর 30-এর মাঝখানে সংখ্যাটা কত? কি করে বের করব? খুব সহজ। এই 20 আর 30 আগে আমরা কি করব? প্লাস করব। প্লাস করে 2 দিয়ে ভাগ করব, যেটা বেরোবে সেটাই কি 20 আর 30-এর মাঝখানে আছে। তাহলে 20 আর 30 এই দুটোকে যোগ করলে কত? 50, 2 দিয়ে ভাগ করলে কত? 25, তাহলে এর মাঝখানে সংখ্যাটা কত? 25, তাই তো? তাহলে এর মিডিয়ান কত? এই পরিসংখ্যানের মিডিয়ান কত? মিডিয়ান কত? 25। তাহলে সঠিক উত্তর কি? অপশন এ 25। এবার পরের প্রশ্ন দেখো যে নিচের পরিসংখ্যান থেকে মোড নির্ণয় করো।
দেখো কি কি পরিসংখ্যান আছে, দেখো কি কি সংখ্যা আছে, 17, 12, 20, আবার 17, 25, 15, 18, 17, 30, তাই তো? তাহলে এই হচ্ছে পরিসংখ্যান, এর থেকে তোমাকে মোড নির্ণয় করতে বললো। ওকে, তাহলে দেখো এখানে অপশন কি আছে, এ 17, বি 18.2, সি 25, সরি ডি 30, এর মধ্যে কোনটা এই পরিসংখ্যানের মোড? দেখো মোড মানে হচ্ছে যে কোনো একটা পরিসংখ্যানে যে মানটি সবচেয়ে বেশিবার থাকবে, মানে সবচেয়ে বেশি পুনরাবৃত্তি ঘটবে, সেই মানটাই হচ্ছে ওই পরিসংখ্যানের মোড। ওকে, দেখো এখানে দেখো কোন মানটা একাধিকবার আছে, কোনটা আছে, দেখো 17 এই একবার আছে, দুইবার আছে, তিনবার আছে, তাই কিনা? তার মানে এই সংখ্যাগুলোর মধ্যে একমাত্র 17 এই মানটারে কি আছে, একাধিকবার সবচেয়ে বেশিবার পুনরাবৃত্তি আছে। তাহলে মোডের ক্ষেত্রে এই যে সংখ্যা সবচেয়ে বেশিবার থাকবে, সবচেয়ে বেশি সংখ্যকবার পুনরাবৃত্তি হবে, সেই সংখ্যাটাই হচ্ছে মোড। তার মানে এখানে কত, 17টা হচ্ছে, এই 17 এই মানটাই হচ্ছে এই পরিসংখ্যানের মোড। তার মানে অপশান এ হচ্ছে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে পরের ক্লাস।